আমি ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান বিষয় পড়াবো। আগের দিন এককেন্দ্রিক সরকার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কে আলোচনা করব। যুক্তরাষ্ট্রীয় সরকার অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট। তো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কাকে বলে সেটা বলতে গেলে আগের দিন এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কাকে বলে সেটা আগে একটু বলতে হবে। যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কি বলেছিলাম, যে রাষ্ট্রের সকল ক্ষমতা একটাই মাত্র কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত থাকে, এখানে কিন্তু ক্ষমতা বণ্টিত হয় না। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যেটা দেখা যাচ্ছে, দু ধরনের সরকার থাকে, একটা কেন্দ্রীয় সরকার এবং কতগুলো প্রাদেশিক বা আঞ্চলিক সরকার। কেন্দ্রীয় সরকার সমগ্র দেশের শাসন কার্য পরিচালনা করে, আর আঞ্চলিক সরকারগুলোর উপর রাজ্যগুলোর আঞ্চলিক স্বার্থ সংক্রান্ত বিষয় রাজ্যগুলোর শাসন কার্য পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে। আর এই যে উভয় ধরনের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো তারা নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবেই শাসন কার্য পরিচালনা করে থাকে। এককেন্দ্রিক সরকারের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, যে যে সমস্ত আঞ্চলিক সরকারগুলো আছে তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীনে ছিল। কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে আঞ্চলিক সরকারগুলোকে বিলুপ্ত করে দিতে পারত। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রে কি বললাম, যে উভয় ধরনের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকার নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবেই তারা শাসন কার্য পরিচালনা করে থাকে। আর উভয় ধরনের সরকার এর ক্ষমতার পরিধি একটা লিখিত সংবিধানের মাধ্যমে সুনির্দিষ্ট থাকে। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার যে সংবিধান, সেই সংবিধান লিখিত থাকে এবং কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারগুলোর ক্ষমতা কতটা সেটা ওই লিখিত সংবিধানের মাধ্যমে সুনির্দিষ্ট থাকে, এবং যেটা দেখা যায় যে একে অপরের ক্ষমতায় কখনোই হস্তক্ষেপ করে না। আর যুক্তরাষ্ট্র গঠনের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দুটো শক্তি দেখে থাকি, অর্থাৎ দুটো শক্তি কার্যকরী হয়ে থাকে। একটা হচ্ছে কেন্দ্রাভিক শক্তি আর একটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তি। তো কেন্দ্রাভিক শক্তি হচ্ছে ছোট ছোট যে সমস্ত রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো যখন পারস্পরিক সম্মেলনের ভিত্তিতে গঠিত হয়ে থাকে, ছোট ছোট রাষ্ট্রগুলো যখন ঐক্যবদ্ধ হয় এবং তারপর গঠিত হয়ে থাকে, এবং সেক্ষেত্রে যে শক্তিটা কার্যকরী হয় তাকেই বলা হচ্ছে কেন্দ্রাভিক শক্তি। আর এই শক্তির ক্রিয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া প্রভৃতি যুক্তরাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। আর কেন্দ্রাতিক শক্তি হচ্ছে যে শক্তির প্রভাবে এককেন্দ্রিক রাষ্ট্র ভেঙে বিভিন্ন আঞ্চলিক সরকারের সম্মিলনের ভিত্তিতে যুক্তরাষ্ট্র গঠিত হয়, তাকেই কেন্দ্রাতিক শক্তি বলে। আর এই শক্তির প্রভাবেই ভারতীয় যুক্তরাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এবার আসছি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বিভিন্ন প্রকার সংজ্ঞা। তো সংজ্ঞার ক্ষেত্রে প্রথমেই কেসিওয়ারের সংজ্ঞা আমাদের দেখতে হবে। কেসিওয়ার তিনি কি বলছেন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে? তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্রে সরকারি ক্ষমতা সকল সমগ্র দেশের সরকার এবং দেশের অঞ্চলসমূহের সরকারগুলির মধ্যে এমনভাবে বণ্টন করা হয় যাতে উভয় ধরনের সরকার নিজ নিজ ক্ষেত্রে আইনগতভাবে স্বাধীন থাকতে পারে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কাঠামোর মধ্যে আঞ্চলিক বা রাজ্য সরকারগুলোর স্বাতন্ত্র্য অধিকার বজায় রেখে জাতীয়তার ভিত্তিতেই তারা ঐক্যবদ্ধ হয়ে থাকে। এবার আসছি অধ্যাপক ডাইসি, তিনি কি বলছেন যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কে? তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যার উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য ও শক্তির অঙ্গরাজ্যের অধিকার সমূহের সমন্বয়। এ হলো ঐক্য ছাড়াই মিলন। এটা ডাইসি তিনি বলছেন। কি বললাম, যে যুক্তরাষ্ট্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যার উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য ও শক্তির সঙ্গে অঙ্গরাজ্যের অধিকার সমূহের সমন্বয়। এ হলো ঐক্য ছাড়াই মিলন। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ক্ষমতার বন্টন ব্যবস্থাকে সংরক্ষণের জন্য সংবিধান
লিখিত এবং দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। কেননা আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারও থাকে এবং আঞ্চলিক সরকারও থাকে। কেন্দ্রীয় সরকার সমগ্র দেশের শাসনকার্য পরিচালনা করে থাকে, আর আঞ্চলিক সরকারগুলো রাজ্যগুলো শাসনকার্য পরিচালনা করে থাকে। আর উভয় ধরনের সরকার তারা স্বাধীনভাবেই তাদের শাসনকার্য পরিচালনা করে থাকে এবং একটা লিখিত সংবিধানের মাধ্যমে তাদের ক্ষমতা সেই ক্ষমতাটাকে বন্টন করে দেওয়া হয়। আর এই ক্ষমতার বন্টন ব্যবস্থাকে সংরক্ষণের জন্যই যেটা বললাম যে সংবিধান, বললামই তো যে সেটা হচ্ছে লিখিত হয়, লিখিত আকারে থাকে সেই সংবিধান, আর দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। অর্থাৎ এই যে সংবিধান, এই সংবিধান কিন্তু সহজে পরিবর্তন করা যায় না, সেটাকেই বলা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই সংবিধানের ব্যাখ্যা এবং কেন্দ্র রাজ্যগুলোর মধ্যে সম্ভাব্য বিরোধ নিষ্পত্তির জন্য একটা স্বাধীন যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে। সুতরাং এই যুক্তরাষ্ট্রীয় আদালতও হলো যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আর এই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কথা বলছি, এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কোন কোন দেশে দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্র, সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। এবার আসছি যুক্তরাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করে থাকি। বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে দেখা যায় যে দু ধরনের সরকার, তারপর হচ্ছে ক্ষমতার বন্টন, লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান বা শাসনতন্ত্র, শাসনতন্ত্রের প্রাধান্য লক্ষ্য করা যায়, যুক্তরাষ্ট্রীয় আদালত দেখা যায়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায়, আর যে বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্বিনাগরিকত্ব। তারপর হচ্ছে অঙ্গরাজ্যগুলো যেগুলো আছে সেই অঙ্গরাজ্যগুলোর জন্য স্বতন্ত্র সংবিধান আছে, কেন্দ্রীয় ও রাজ্য আইন, দ্বৈত বিচার ব্যবস্থা। তো প্রথম যে বৈশিষ্ট্যটা কি বললাম যে দু ধরনের সরকার কি কি থাকে? একটা কেন্দ্রীয় সরকার এবং কতগুলো আঞ্চলিক সরকার। এই দু ধরনের সরকার নিয়ে যুক্তরাষ্ট্র গঠিত হয়। কেন্দ্রীয় সরকার সমগ্র দেশের শাসনকার্য পরিচালনা করে, আর আঞ্চলিক সরকারগুলো নিজ নিজ অঞ্চলের শাসনকার্য পরিচালনার দায়িত্ব নিয়ে থাকে। এবং আঞ্চলিক ক্ষমতার বন্টন হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার এবং অঙ্গরাজ্যের যে সরকারগুলো, সেই সরকারগুলোর মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টিত হয়ে থাকে। ক্ষমতা এমনভাবে বণ্টিত হয় যে কোনো সরকার অপরের ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে না। সংবিধান নির্দিষ্ট ক্ষমতার পরিধির মধ্যে থেকেই উভয় ধরনের সরকার তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে শাসনকার্য পরিচালনা করে থাকে। এক্ষেত্রে অধ্যাপক কেসিভার তিনি কি বলছেন? তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রীয় নীতি বলতে আমি ক্ষমতা বন্টনের সেই পদ্ধতিকে বোঝাই যাতে সাধারণ সরকার সমূহ প্রত্যেকেই নির্দিষ্ট ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র। এবার পরের বৈশিষ্ট্যে আসি, লিখিত ও দুষ্পরিবর্তনীয় শাসনতন্ত্র বা সংবিধান। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় এটা অন্যতম আরেকটি বৈশিষ্ট্য যে এই শাসন ব্যবস্থায় যে সংবিধান থাকে সেই সংবিধান লিখিত হয়ে থাকে এবং দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে আমরা কেন্দ্রীয় সরকার এবং কতগুলো আঞ্চলিক সরকার দেখে থাকি। তো এই উভয় ধরনের সরকারের মধ্যে সুনির্দিষ্টভাবেই ক্ষমতা বন্টন করা হয়ে থাকে, আর ক্ষমতার এই বন্টন ব্যবস্থা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। আর এই কারণেই যুক্তরাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানটা লিখিত হয়ে থাকে। আর সংবিধানে নির্দিষ্ট ক্ষমতার বন্টন ব্যবস্থাকে কোনো সরকার যাতে এককভাবে পরিবর্তন করে তার যে নিজস্ব যে ক্ষমতা সেই ক্ষমতার সীমা যাতে বৃদ্ধি করতে না পারে তার জন্য যুক্তরাষ্ট্রীয় সংবিধানের
যে পরিবর্তন পদ্ধতি সেটা হয়ে থাকে অত্যন্ত জটিল। সেই কারণেই বলা হলো যে যে সংবিধান বা শাসনতন্ত্র আছে সেটা দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ এই সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না। এই সংবিধানের যে পরিবর্তন পদ্ধতি সেটা অত্যন্ত জটিল হয়ে থাকে। কেন জটিল কেন হয়ে থাকে কি বললাম, যে উভয় প্রকার সরকারের মধ্যে তো ক্ষমতাটাকে বন্টন করে দেওয়া হয়ে থাকে, তো যাতে কোনো সরকার এই জিনিসটাকে, এই বিষয়টাকে পরিবর্তন করে তার নিজস্ব যে ক্ষমতা সেটার সীমা বৃদ্ধি করতে যাতে না পারে, সেই কারণেই যুক্তরাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানটা দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। এবার পরের বৈশিষ্ট্যে আসছি। যুক্তরাষ্ট্রের সংবিধান বা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় দেখা যাচ্ছে যে সংবিধান বা শাসনতন্ত্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সকল ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে কেন্দ্রীয় সরকারের পূর্ণ প্রাধান্য প্রতিষ্ঠিত, কিন্তু যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় বা আঞ্চলিক কোনো সরকারেরই প্রাধান্য প্রতিষ্ঠিত নয়। সেক্ষেত্রে শাসনতন্ত্র বা সংবিধানের পূর্ণ প্রাধান্য প্রতিষ্ঠিত হয়ে থাকে। কারণ কি? কারণ যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্র বা সংবিধানই হলো সকল ক্ষমতার একমাত্র উৎস। এই সংবিধান অনুযায়ী কি দেখা যাচ্ছে, যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলোর মধ্যে ক্ষমতা বন্টন করা হয়ে থাকে। আর এই সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না এবং উপেক্ষাও করা যায় না। সংবিধানকে অনুসরণ করেই উভয় ধরনের যে সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো, তারা কিন্তু তাদের নিজের দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ সংবিধানকে কোনো সরকারই উপেক্ষা করতে পারে না। সংবিধান অনুযায়ী তারা তাদের শাসন কার্য পরিচালনা করে থাকেন। এবার আসছি যুক্তরাষ্ট্রীয় আদালত। যুক্তরাষ্ট্রীয় আদালত হলো যুক্তরাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রত্যেকটা যুক্তরাষ্ট্রীয় সরকারে, যে সমস্ত দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার দেখে থাকি আমরা, সেখানে যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি আমরা লক্ষ্য করে থাকি। কেন যুক্তরাষ্ট্রীয় আদালত কেন থাকে? কেননা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যে সংবিধান থাকে সেই সংবিধানের ব্যাখ্যা আর কেন্দ্র এবং যে আঞ্চলিক সরকারগুলো আছে সেই সরকারগুলোর মধ্যে যদি কোনো বিরোধ বেঁধে থাকে, তাহলে সেই বিরোধের মীমাংসা, এই সমস্ত দায়িত্ব সম্পাদনের জন্যই যুক্তরাষ্ট্রে একটা স্বাধীন ও নিরপেক্ষ আদালত থাকে। আর কেন্দ্র ও আঞ্চলিক সরকারগুলোর মধ্যে সংবিধান সম্মত ক্ষমতার ভারসাম্য এই আদালত রক্ষা করে থাকে। এই যে যুক্তরাষ্ট্রীয় আদালত, এই যুক্তরাষ্ট্রীয় আদালতকে সংবিধানের অভিভাবক হিসেবেই অভিহিত করা হয়। এবার পরের বৈশিষ্ট্যে আসছি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার যে কেন্দ্রীয় আইনসভা, সেই কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার দুটো কক্ষ দেখা যায় এবং দুটো কক্ষের মধ্যে যে নিম্নকক্ষ থাকে সেই নিম্নকক্ষটা গঠিত হয় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, আর উচ্চকক্ষ যেটা থাকে সেই উচ্চকক্ষটা গঠিত হয় অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিদের নিয়ে। আর উচ্চকক্ষে প্রতিনিধি প্রেরণের ব্যাপারে যেটা দেখা যায় যে অঙ্গরাজ্যগুলোর মধ্যে সম প্রতিনিধিত্বের নীতি অনুসরণ করা হয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মধ্যে কোনো রকম বৈষম্য করা হয় না, অর্থাৎ সমান সংখ্যক প্রতিনিধি অঙ্গরাজ্যগুলোর থেকে প্রেরণ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড প্রত্যেকটা রাষ্ট্রেই এরকম সমপ্রতিনিধিত্বের নীতি অনুসৃত হয়ে থাকে। কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা দেখা যায়, ভারতের ক্ষেত্রেও কেন্দ্রীয় আইনসভা আছে। কেন্দ্রীয় আইনসভার দুটো কক্ষ আছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। নিম্নকক্ষ হচ্ছে লোকসভা আর উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। তো যে উচ্চকক্ষ গঠিত হয় সেখানে কিন্তু ভারতের যে আইনসভা, কেন্দ্রীয় আইনসভার যে উচ্চকক্ষ গঠিত হয় সেখানে সমপ্রতিনিধিত্বের নীতি মানা হয়নি। পরের বৈশিষ্ট্য আসছে দ্বিনাগরিকত্ব। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো দ্বিনাগরিকত্ব। যুক্তরাষ্ট্রের সকল নাগরিক
একদিকে দেখা যাচ্ছে যে সমগ্র দেশের নাগরিক, আবার নিজ নিজ অঙ্গরাজ্যেরও নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের নাগরিকত্বের নীতি স্বীকার করা হয়েছে। আর বর্তমানে নাগরিকত্বকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে যদিও গণ্য করা হয় না। ভারতের ক্ষেত্রে যেটা দেখা যায়, ভারতের যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সেখানে নাগরিকত্বের যে নীতি সেটা স্বীকার করা হয়নি। ভারতে কিন্তু এক নাগরিকত্বই প্রচলিত আছে। এবার আসছে আরেকটি বৈশিষ্ট্য, অঙ্গরাজ্যের স্বতন্ত্র সংবিধান। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের জন্য একটি জাতীয় সংবিধান থাকে এবং সেটা অনুসারে কেন্দ্রীয় সরকার পরিচালিত হয়। আবার রাজ্য সরকারগুলোর জন্য আলাদা সংবিধান থাকে। অঙ্গরাজ্যগুলোর হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা প্রয়োগের জন্যই এই সংবিধান প্রয়োজন হয়ে থাকে। তবে ভারতে যেটা দেখা যায়, ভারতে কিন্তু এরকমভাবে অঙ্গরাজ্যগুলোর আলাদা কোনো সংবিধান নেই, অর্থাৎ অঙ্গরাজ্যগুলোর ক্ষমতা প্রয়োগের জন্য এইভাবে আলাদা কোনো সংবিধানের ব্যবস্থা করা হয়নি। এবার আসছি পরের বৈশিষ্ট্যে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় ও রাজ্য আইন। যুক্তরাষ্ট্রে দু ধরনের আইন দেখা যায়, কেন্দ্রীয় আইন আর রাজ্য আইন। কেন্দ্রকে প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে কেন্দ্রীয় আইনসভা আইন প্রণয়ন করে, আবার অন্যদিকে রাজ্যকে প্রদত্ত যে ক্ষমতা, অর্থাৎ রাজ্যকে যে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতার ভিত্তিতে রাজ্য আইনসভাগুলো আইন প্রণয়ন করে থাকে, আর নাগরিককে উভয় ধরনের আইনই মেনে চলতে হয়। আরেকটা বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রে, সেটা হচ্ছে দ্বৈত বিচার ব্যবস্থা। দ্বৈত বিচার ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ যুক্তরাষ্ট্রে কেন্দ্র এবং রাজ্য, কেন্দ্রের জন্য আলাদা এবং রাজ্যের জন্য আলাদা বিচার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় আইনের জন্য কেন্দ্রের বিচার ব্যবস্থা এবং রাজ্যের আইনের জন্য অঙ্গরাজ্যের বিচার ব্যবস্থা থাকে। কিন্তু ভারতের ক্ষেত্রেও আবার একই কথা প্রযোজ্য। ভারতের যে বিচার ব্যবস্থা সেটা হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা। এবার আসছি যুক্তরাষ্ট্রের যে সরকার বা শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাগুলোর কি কি গুণ লক্ষ্য করা যায়। গুণগুলো কি কি? ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো শক্তিশালী হতে পারে, অঙ্গরাজ্যগুলোর স্বাতন্ত্র্য দেখা যায়, সুশাসনের উপযোগী, স্বায়ত্তশাসনের অধিকার এখানে স্বীকৃত, জাতীয় সংহতির সহায়ক, প্রশাসনিক পরীক্ষা নিরীক্ষা লক্ষ্য করা যায়, প্রশাসনিক বিশেষীকরণ দেখা যায়, জাতীয় আঞ্চলিক স্বার্থের সমন্বয় ঘটে, স্বৈরাচারের আশঙ্কামুক্ত, বিপ্লব বিদ্রোহের আশঙ্কামুক্ত, আর হচ্ছে আন্তর্জাতিক উত্তেজনা প্রশমিত হয়ে থাকে। তো যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রথম গুণ যেটা বললাম, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো শক্তিশালী হতে পারে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ক্ষুদ্র রাষ্ট্রগুলোর শক্তিশালী ও মর্যাদা সম্পন্ন হওয়ার একটা উপায় বা পদ্ধতি হলো এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যে সমস্ত ছোট ছোট রাষ্ট্রগুলো, তারা এককভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তারা দুর্বল হয়ে থাকে, তাদের বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্রের তাবেদার হিসেবেই অনেক সময় অস্তিত্ব রক্ষা করতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যেটা দেখা যাচ্ছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, তারা পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একটা অখণ্ড সার্বভৌম রাষ্ট্র গঠন করছে। আর এইভাবে যে রাষ্ট্রটা গঠিত হচ্ছে, একটা বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবেই এই রাষ্ট্রটা আত্মপ্রকাশ করছে, যে বললাম যে রাষ্ট্রটা গঠিত হচ্ছে। সুতরাং এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার একটি বিশেষ গুণ। এর পরের পয়েন্টে আসছি, অঙ্গরাজ্যগুলির স্বাতন্ত্র্য। ছোট ছোট রাষ্ট্রগুলো এমনভাবে মিলিত হয়ে যেটা বললাম, যে এইভাবে যে মিলিত হচ্ছে এবং মিলিত হয়ে শক্তি সঞ্চয় করছে, কিন্তু যুক্তরাষ্ট্র গঠনকারী অঙ্গরাজ্যগুলোকে নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব বিসর্জন দিতে হয় না।
কি বললাম যে যে ছোট ছোট রাষ্ট্রগুলো আছে তারা মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে শক্তি সঞ্চয় করছে, কিন্তু সেই অঙ্গরাজ্যগুলোকে কিন্তু নিজেদের স্বতন্ত্র যে অস্তিত্ব সেটাকে বিসর্জন দিতে হচ্ছে না। ছোট ছোট রাষ্ট্রগুলো তাদের যে সত্তা, সেই সত্তাটাকে অক্ষুণ্ণ রেখে পরস্পরের সঙ্গে ঐক্যসূত্রে আবদ্ধ হয়ে শক্তি অর্জনের যে একটা অভিনব সুযোগ পায়, সেটা একমাত্র যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতেই তারা পেয়ে থাকে। পরের গুণ হচ্ছে সুশাসনের উপযোগী। বৃহদায়তন বিশিষ্ট দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। কেননা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমরা কি দেখলাম যে 2 ধরনের সরকার থাকে, একটা কেন্দ্রীয় সরকার এবং কতগুলো রাজ্য সরকার। আর সমগ্র দেশের স্বার্থ কেন্দ্রীয় সরকার দেখে, অর্থাৎ সমগ্র দেশের সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয় কেন্দ্রীয় সরকার শাসনকার্য পরিচালনা করে। আর অন্যদিকে যে সমস্ত স্থানীয় স্বার্থগুলো আছে সেই স্বার্থ সংক্রান্ত বিষয় শাসনকার্য পরিচালনার দায়িত্ব থাকে আঞ্চলিক সরকারগুলোর হাতে, যার ফলে যে সমস্ত জাতীয় সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান কেন্দ্রীয়ভাবে সমাধান হয়ে থাকে। আবার অন্যদিকে যে স্থানীয় সমস্যাগুলো আছে সেই স্থানীয় সমস্যাগুলোর সমাধান আঞ্চলিক সরকারের মাধ্যমে হয়ে থাকে। সেই কারণেই বলা হচ্ছে যে সুশাসনের উপযোগী যুক্তরাষ্ট্রীয় সরকার। পরের গুণ হচ্ছে স্বায়ত্তশাসনের অধিকার স্বীকৃত। যুক্তরাষ্ট্রে একটা কেন্দ্রীয় সরকার এবং কতগুলো আঞ্চলিক বা রাজ্য সরকার থাকে, আর উভয় প্রকার সরকারের মধ্যেই ক্ষমতা বন্টিত ও বিকেন্দ্রীভূত হয়ে থাকে, ক্ষমতা বন্টন করা হয়ে থাকে এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা বন্টন করা হয়ে থাকে, সেটা তো এর আগেই দেখলাম। আর অনেকগুলো শাসনযন্ত্র থাকার জন্য এবং ক্ষমতা বিকেন্দ্রীভূত হওয়ার ফলে বহু সংখ্যক ব্যক্তি তারা শাসনকার্যে অংশগ্রহণের সুযোগ পায়, যার ফলে স্বায়ত্তশাসনের অধিকার ও সুযোগ সুবিধা লাভ করা যায়। এবার পরের গুণে আসছি, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা জাতীয় সংহতির সহায়ক। যুক্তরাষ্ট্রে বিভিন্ন ভাষাভাষী, ধর্মাবলম্বী ও জাতীয়তা সম্পন্ন জনগোষ্ঠীর পরস্পরের সঙ্গে মিলন সত্ত্বেও তাদের প্রত্যেকের স্বাধীন সত্তাকে স্বীকার করা হয়। সকল সম্প্রদায় তারা নিজেদের বৈশিষ্ট্য সংরক্ষণের অবাধ সুযোগ লাভ করে এবং যে কারণে এই জনগোষ্ঠীগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে আর সহযোগিতার পরিবেশ গড়ে ওঠে। আর এতে জাতীয় সংহতিও দৃঢ়তার সাথে দৃঢ় হয়ে থাকে জাতীয় সংহতি। পরের গুণ হচ্ছে প্রশাসনিক পরীক্ষা নিরীক্ষা। যুক্তরাষ্ট্রে আঞ্চলিক ভিত্তিতে আইন প্রণীত হয় এবং শাসনকার্য পরিচালিত হয়। এই বৈশিষ্ট্যের জন্য প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত একটি অঙ্গরাজ্যে কোনো একটি নতুন আইন প্রয়োগ করে তার কার্যকারিতা ও গুণাগুণ যাচাই করা যায়। পরীক্ষার ফল সন্তোষজনক হলে অন্যান্য অঙ্গরাজ্যেও সেটা বলবৎ করা যায়। তাহলে আমি কি বললাম যে যুক্তরাষ্ট্রে একটা অঙ্গরাজ্যে যদি কোনো একটা নতুন আইন প্রয়োগ করে তার কার্যকারিতা কতটা সে আইনটা কার্যকারী সেটা প্রথমে যাচাই করা হয় এবং তারপর সেটা অন্য অঙ্গরাজ্যেও বলবৎ করা হয়। কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না, কেননা এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কী দেখা যায়, সারা দেশে কোনো একটা নতুন আইন প্রয়োগ করে তার ফলাফল পরীক্ষা করা খুবই ঝুঁকিবহুল হয়ে থাকে, কেননা যে আইনটা প্রণীত হয় সেটা সারা দেশেই কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে। পরের গুণে আসছি, সেটা হচ্ছে প্রশাসনিক বিশেষীকরণ। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলোর মধ্যে সংবিধান অনুসারে ক্ষমতা বন্টিত থাকে, আর উভয় সরকারই তারা নিজ নিজ ক্ষেত্রে সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে অন্যের হস্তক্ষেপের বাইরে থেকে সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করে থাকে। আর যার ফলে যেটা দেখা যায় যে উভয় ধরনের সরকারেরই প্রশাসনিক দক্ষতা উৎকর্ষ বৃদ্ধি পায়। পরের গুণে আসছি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্বার্থের মধ্যে সমন্বয় সাধনের সুযোগ পাওয়া যায়। পরের গুণ হচ্ছে স্বৈরাচারের আশঙ্কামুক্ত। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের অভ্যুত্থানের আশঙ্কা নেই।
কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকারগুলোর মধ্যে যাতে যেহেতু ক্ষমতাটা বণ্টিত থাকে, সেই কারণে যেটা হয়ে থাকে যে কেন্দ্রীয় সরকার খেয়াল খুশি মতো তারা ক্ষমতার অপব্যবহার করতে বা স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। পরের গুণে আসছে বিপ্লব বিদ্রোহের আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অভ্যন্তরীণ বিপ্লব বিদ্রোহের আশঙ্কা থাকে না, কেননা কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকারগুলোর মধ্যে ক্ষমতা বণ্টিত থাকে, যার ফলে কোনো বিদ্রোহী গোষ্ঠীর পক্ষে এই কেন্দ্রীয় সরকার আবার তার সাথে সাথে আঞ্চলিক সরকারগুলো এই উভয় ধরনের সরকারের পতন ঘটানো বা ক্ষমতাটাকে চট করে দখল করে নেওয়া তার পক্ষে, মানে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষে সহজ হয় না। পরের গুণে আসছি আন্তর্জাতিক উত্তেজনা প্রশমিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনা প্রশমন এবং যুদ্ধের আশঙ্কা হ্রাস হয়ে থাকে। ছোট ছোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা যদি বেশি হয় তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনা সেক্ষেত্রে দেখা দেবে, কিন্তু শক্তিশালী বৃহৎ রাষ্ট্রগুলো ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রগুলোকে অধিকার করার জন্য আক্রমণ করবে, তার ফলে যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাবে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে দেখা যাচ্ছে যে এই আশঙ্কা বহুলাংশেই রোধ করা যায়, যেহেতু ছোট ছোট রাষ্ট্রগুলো তারা ঐক্যবদ্ধভাবে একসাথে হয়ে তারা যেহেতু একটা সরকার গঠন করে, যার ফলে তাদের শক্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়। আর সেক্ষেত্রে যেটা আগে দেখা যেত যে কোনো বৃহৎ শক্তিশালী রাষ্ট্র, সেই শক্তিশালী রাষ্ট্র তারা দুর্বল রাষ্ট্রগুলোকে আগে যেটা দেখা যেত যে খুব সহজেই অধিকার করে নিতে পারত, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে সেটা হয় না। তবে এই যে গুণগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, এই গুণগুলোর আলোচনা করার পরে যুক্তরাষ্ট্রীয় সরকারের কিছু ত্রুটি অবশ্যই বলতে হয়। সেই ত্রুটিগুলো হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় সরকারকে আমরা দেখে থাকছি যে তুলনামূলকভাবে দুর্বল। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যে সমস্ত অঙ্গরাজ্যগুলো আছে, সেই অঙ্গরাজ্যগুলোর স্বাধীন সত্তা স্বীকার করা হয়, তাই কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার ফলে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রীয় যে শাসন সেটা সুদৃঢ় হতে পারে না। এককেন্দ্রিক সরকারের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকারের হাতেই যাবতীয় ক্ষমতা, তাই শাসন কার্যে দুর্বলতা প্রকাশ পাওয়ার সুযোগ থাকে না। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারে যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারও থাকছে বা তার সাথে সাথে আঞ্চলিক সরকারগুলো থাকছে, এবং কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না, যার ফলে একটা সুদৃঢ় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারছে না। আরেকটা ত্রুটি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে পরস্পর বিরোধী আইন যুক্তরাষ্ট্রে আঞ্চলিকভাবে আইন প্রণীত হয়, তাই একই দেশের বিভিন্ন অঞ্চলে পরস্পর বিরোধী আইন কিন্তু প্রণীত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আরেকটা ত্রুটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারও আছে আবার আঞ্চলিক সরকারগুলোও আছে। তো এই যে কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকারগুলোর মধ্যে ক্ষমতাটা তো সংবিধান অনুযায়ী বণ্টিত হয়ে থাকে, কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে একটা বিশেষ কাজের দায়িত্ব কোনো সরকারের ওপর যদি ন্যস্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কোন সরকারের ওপর ন্যস্ত আছে সে বিষয়ে সন্দেহ দেখা যায়। আবার একটা সরকার অপর সরকারের ওপর তার দায়িত্ব চাপিয়ে নিজের যে অক্ষমতা সেটা ঢাকার বা নিজের দায়িত্ব এড়ানোর অনেক সময় কিন্তু চেষ্টা করে থাকে। আরেকটা ত্রুটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় যে শাসনতন্ত্র বা সংবিধান সেটা দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে, সেই কারণে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে প্রগতি বিরোধী। কেননা যুক্তরাষ্ট্রের যে সংবিধান সেটা তো দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সেই সংবিধানকে খুব সহজে পরিবর্তন করা যায় না, যার ফলে কিন্তু প্রগতি বিরোধী হয়ে থাকে এই ধরনের সরকার। আরেকটা ত্রুটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেটা অভিযোগ করা হয়ে থাকে যে এই শাসন ব্যবস্থা খুবই ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রে এককেন্দ্রিক সরকারের ক্ষেত্রে কি দেখেছিলাম, একটাই কেন্দ্রীয় সরকার, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারে একাধিক সরকার থাকে, আর এই কারণেই যুক্তরাষ্ট্রে সরকার পরিচালনার ব্যয়ও অধিক হয়ে থাকে।
তো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার যে সমস্ত সমালোচনাগুলো যেগুলো করলাম সেগুলোকে কখনোই অস্বীকার করা যায় না। তা সত্ত্বেও এই যে শাসন ব্যবস্থাগুলোর মধ্যে যেটা বলে থাকি সেটা হচ্ছে যে বর্তমানে ছোট ছোট রাষ্ট্রগুলো তাদের দুর্বলতা বিসর্জন দিয়ে মিলিতভাবে একটা উল্লেখযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে, এবং সেটা অবশ্যই কিভাবে পেরেছে? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মাধ্যমেই পেরেছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাই হলো একমাত্র উপায়। এবং যুক্তরাষ্ট্রে যেটা দেখা যায় যে বিকেন্দ্রীকরণের নীতি অনুসৃত হয়ে থাকে, তার ফলে সরকারের সঙ্গে জনগণেরও ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে। সুতরাং ত্রুটিগুলো অবশ্যই কিছু তো ত্রুটি যুক্তরাষ্ট্রীয় সরকারের আছে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারের যে গুণগুলো আছে সেইগুলোকে কিন্তু কখনোই অস্বীকার করলে কিন্তু হবে না। অবশ্যই সেই গুণগুলোকে আমাদেরকে স্বীকার করতে হবে, এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের অনেক উপযোগিতা আছে। যুক্তরাষ্ট্রীয় সরকার অনেক ক্ষেত্রেই উপযোগী শাসন ব্যবস্থা, সেটা সব ক্ষেত্রেই লক্ষণীয়।